তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো সেই অ্যাপ্লাইড কেমিস্ট্রির যদি আমরা বর্তমান সময়ের কথা আলোচনা করি, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে টপিকগুলো রয়েছে তার প্রথমে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, নেক্সট হচ্ছে ওয়াটার, তারপর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, তারপর রেডক্স রিয়াকশান অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এরকম কিন্তু তোমাদের ভাগ রয়েছে। তো তার মধ্যে এই যে সাবজেক্টটা যেটা তোমরা এখন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলে পড়ছো, তার আগে নাম ছিল তোমার মেটালার্জি, অ্যান্ড তারও আগে তোমার নাম ছিল কেমিস্ট্রি অফ মেটালস। যদিও তিনটেই কিন্তু সেম সিলেবাস একই রয়েছে। আর তোমরা জানো লেটেস্ট যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল নোটিশ প্রোভাইড করেছে, সেখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নের উপর অনেক বেশি জোর দেওয়া হবে, যেহেতু তোমাদের কমপ্লিট সিলেবাস এখনও শেষ হয়নি। তাই আমি তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের সুবিধার্থে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করিয়ে দিতে চাইছি, যেগুলো করলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। তাই কমপ্লিট সেগুলোই তোমরা আগে করার চেষ্টা করো। তো এই কেমিস্ট্রি অফ মেটাল বা মেটালার্জি বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল মধ্যে কি পড়ছে সেটা নিয়ে আলোচনা করব এবং প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে তোমাদের, যে ব্লাস্ট ফার্নেসে লোহা উৎপাদনের সময় যে স্ল্যাগ উৎপন্ন হয় তার মূল উপাদান কি? তো ব্লাস্ট ফার্নেসকে বাংলায় বলা হয় মরুদ চুল্লি। তো ব্লাস্ট ফার্নেসে বা মরুদ চুল্লিতে লোহা উৎপাদনের সময় গঠিত স্ল্যাগটি হলো ক্যালসিয়াম সিলিকেট বা CaSiO3। নেক্সট 2 নম্বর প্রশ্ন, থার্মিট পদ্ধতি কি? হোয়াট ইজ থার্মিট প্রসেস? এটা পরীক্ষায় আমাদের সময়েও প্রশ্নটা এসেছিল। তো থার্মিট পদ্ধতি কি বলছে, দেখো এটা কিন্তু ডবল স্টার, তোমাদের ভালো করে দেখে নাও, খাতায় লিখেও নিতে পারো। কি বলছে, উচ্চ উষ্ণতায় প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যালুমিনিয়াম অপেক্ষা কম পরাধর্মী ধাতুর অক্সাইড যেমন আয়রন অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড প্রভৃতিকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে ওই ধাতব অক্সাইডগুলি অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে আয়রন, ক্রোমিয়াম প্রভৃতি ধাতু উৎপন্ন করে। উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম দ্বারা ধাতব অক্সাইডের বিজারণ প্রক্রিয়াকে থার্মিট পদ্ধতি বলে। এরপরে 3 নম্বর প্রশ্ন, এটাও একটা ভালো প্রশ্ন, যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের তলায় রাখা হয় কেন? তো দেখো, সোডিয়াম অত্যন্ত সক্রিয় একটা ধাতু, অ্যাক্টিভ মেটাল। তো বায়ুতে রাখলে সাধারণ উষ্ণতায় বায়ুর উপস্থিতিতে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে কিন্তু এই সোডিয়াম বিক্রিয়া করে, কিন্তু কেরোসিনের সাথে সোডিয়ামের বিক্রিয়া হয় না বা বিক্রিয়া করে না। আবার কেরোসিন অপেক্ষা সোডিয়াম ভারী হওয়ায় একে কেরোসিনে ডুবিয়ে রাখলে কখনোই কিন্তু বায়ুর সংস্পর্শে আসতে পারে না। তো যদি হালকা হয় তাহলে সেটা তো ভেসে যাবে কেরোসিনের উপরে সোডিয়াম ধাতুটা, কিন্তু যেহেতু ওটা ভারী কেরোসিন অপেক্ষা, তাই কিন্তু কেরোসিনের নিচে তলায় থাকে এটা। 4 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়াম তড়িৎ নিষ্কাশন পদ্ধতিতে কি তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎদ্বার ও শর্ত ব্যবহৃত হয়? এটাও একটা স্টার প্রশ্ন। কি প্রশ্ন বলছে, দেখো, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে ওজনগতভাবে 20% বিশুদ্ধ অ্যালুমিনার রাসায়নিক সংকেত হচ্ছে Al2O3, 60% ক্রয়োলাইট Na3Al(F6) ও 20% ফ্লুসপার CaF2 কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে কি 20% বিশুদ্ধ অ্যালুমিনা, 60% ক্রয়োলাইট এবং 20% ফ্লুসপার, যার রাসায়নিক সংকেত CaF2। তড়িৎদ্বার আমরা জানি তড়িৎদ্বার 2 রকমের হচ্ছে, একটা হচ্ছে ক্যাথোডিক তড়িৎদ্বার এবং একটা হচ্ছে অ্যানোড। তাহলে ক্যাথোডে মেনলি ব্যবহার করা হয় লৌহ নির্মিত ট্যাঙ্কের ভেতরের দেওয়ালে গ্যাস কার্বনের আস্তরণ। এত কিছু না লিখলেও তুমি যদি শুধু লেখো যে গ্যাস কার্বনের আস্তরণ, তাতেও কিন্তু নাম্বার পাবে। আর অ্যানোডে আমরা ব্যবহার করি গ্রাফাইট দণ্ড। উষ্ণতার শর্ত, তো উষ্ণতা মেনলি 900 থেকে 950 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে।
ওকে, নেক্সট দেখো 5 নম্বর, বিশোধিত বক্সাইট থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না, তার ব্যাখ্যা করো। কি বলছে? বলছে অ্যালুমিনিয়াম তীব্র পরাধর্মী ধাতু হওয়ায় এর অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি বর্তমান, ফলে Al2O3 যৌগটি অত্যন্ত সুস্থিত হয় এবং একে কার্বন দ্বারা বিজারিত করা সম্ভব হয় না। তাছাড়া অতি উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইড নামে এক প্রকার যৌগ গঠন করে, যার রাসায়নিক সংকেত হচ্ছে Al4C3। নেক্সট 6 নম্বর প্রশ্ন, লৌহ নিষ্কাশনে একটি ক্ষারকীয় বিগালক ব্যবহৃত হয়, কিন্তু তামা নিষ্কাশনের ক্ষেত্রে একটি আম্লিক বিগালকের কাজে লাগে, ব্যাখ্যা করো। তো দেখো লোহার আকরিকের সঙ্গে, দেখো আকরিকের সঙ্গে খনিজ মল থাকে, তো লোহার আকরিকের সঙ্গে খনিজ মল রূপে সালফার ডাইঅক্সাইড বা SiO2 মিশে থাকে। এটি একটি আম্লিক অক্সাইড, তাই একে অপসারণের জন্য আমাদের ক্ষারকীয় বিগালকের যেমন CaO ক্যালসিয়াম অক্সাইড CaO প্রয়োজন। অন্যদিকে তামার আকরিকে খনিজ মলরূপে ফেরাস অক্সাইড থাকে, যা একটি ক্ষারকীয় প্রকৃতির অক্সাইড, তাই এর অপসারণের জন্য আম্লিক বিগালক হিসেবে SiO2 ব্যবহার করা হয়। ইস্পাতের পানদান কি? এটা প্রচুর বার পরীক্ষায় প্রশ্ন এসছে। তো ইস্পাতের পানদান কি? তো দেখো কঠিন ইস্পাতকে একটি নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত 230 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করে ধীরে ধীরে ঠান্ডা করলে উক্ত ইস্পাতের ভঙ্গুরতা লোপ পায় এবং নমনীয়তা বৃদ্ধি পায়, একে ইস্পাতের পানদান বলে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মরুদ চুল্লিতে ঢালাই লোহা প্রস্তুতির সময় সরাসরি আয়রন পাইরাইটসকে বিগলন করা হয় না কেন? মরুদ চুল্লিতে হিমাটাইটের প্রকৃত বিজারক দ্রব্যটি কী? তো আয়রন পাইরাইটস বা FeS2 প্রচুর পরিমাণে সালফার থাকে, ফলে এর থেকে নিষ্কাশিত পিগ আয়রনে অশুদ্ধিরূপে সালফার বা সালফাইড থেকে যায়। এই অশুদ্ধিগুলির উপস্থিতিতে নিষ্কাশিত আয়রন ভঙ্গুর হয়ে পড়ে, এজন্য সরাসরি FeS2 এর বিগলন করে আয়রন নিষ্কাশন করা হয় না। মরুদ চুল্লিতে হিমাটাইটের প্রকৃত বিজারক হলো কার্বন মনোক্সাইড CO। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, দেখো লৌহ নিষ্কাশনে চুনাপাথরের কাজ কি? তো দেখো লৌহ নিষ্কাশনে চুনাপাথর বা CO3 বিগালক রূপে কাজ করে। বিগলনের সময় CaCO3 বিয়োজিত হয়ে CaO ও CO2 উৎপন্ন করে। উৎপন্ন CaO হিমাটাইট আকরিকে অশুদ্ধিরূপে উপস্থিত যে আম্লিক অক্সাইড SiO2 থাকে তার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট বা CaSiO3 ধাতুমল গঠন করে। এভাবেই হিমাটাইট থেকে SiO2 দূরীভূত হয়। 10 নম্বর প্রশ্ন, দেখো কার্বনের পরিমাণের ভিত্তিতে মানের অধক্রমে সাজাতে বলেছে। তো প্রথমে হচ্ছে কলঙ্কহীন ইস্পাত, তারপরে নরম ইস্পাত, ঢালাই লোহা ও পেটা লোহা। দেখো ঢালাই লোহা গ্রেটার দেন কলঙ্কহীন ইস্পাত গ্রেটার দেন নরম ইস্পাত গ্রেটার দেন পেটা লোহা দেওয়া রয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিজারণে ফ্লুওস্পারের কাজ কি? তো দেখো ফ্লুওস্পারের উপস্থিতিতে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কমে যায়। এছাড়া ফ্লুওস্পারের উপস্থিতিতে গলিত মিশ্রণের সান্দ্রতা কমে যায়, ফলে এর তারল্য বৃদ্ধি পায়। 12 নম্বর প্রশ্ন কি দিয়েছে? দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য অ্যালুমিনার ভাগ কমে গেলে কি হয়? তো তড়িৎ বিশ্লেষণে পাত্রের গলিত তড়িৎ বিশ্লেষ্য মিশ্রণে অ্যালুমিনার ভাগ কমে গেলে মিশ্রণের রোধ বেড়ে যায়, ফলে মিশ্রণের পরিবাহিতাও কমে যায়। এই অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পাত্রের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, যে ব্রোঞ্জ স্টিল নিকেল ক্যালোরাইজিং কাকে বলে? তো দেখো ব্রোঞ্জ স্টিল নিকেল কপার আয়রন প্রভৃতি ধাতুর উপর অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়ার যে পদ্ধতি তাকে ক্যালোরাইজিং বলে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, দেখো
নিম্নে উল্লেখিত ধাতু সংকরগুলির উপাদানগুলির নাম ও একটি করে গুরুত্বপূর্ণ ব্যবহারের উল্লেখ করো। এ হচ্ছে ডুরালুমিন, বি হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই ইয়ারের জন্য, তোমাদের 2023-এর জন্য। তো কি দিয়েছে দেখো, ডুরালুমিন আমরা জানি সব থেকে বেশি অ্যালুমিনিয়াম থাকে ওতে, তো অ্যালুমিনিয়াম থাকে 95%, কপার থাকে 4%, ম্যাগনেশিয়াম থাকে 0.5% অ্যান্ড ম্যাঙ্গানিজ থাকে 0.5%। তো ডুরালুমিন মূলত ব্যবহার করা হয় যে বিমানের যে কাঠামো বা স্ট্রাকচার তৈরি করতে কিন্তু আমরা ব্যবহার করি। আর অ্যালুমিনিয়াম ব্রোঞ্জে অ্যালুমিনিয়াম থাকে 10%, বাট কপার থাকে 90%। এটা মুদ্রা তৈরিতে ব্যবহার করি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ। তো আজকের সেশনের শেষ প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই প্রত্যেক ইয়ার এই প্রশ্নটা আসে যে জার্মান সিলভারে শতকরা কত ভাগ রূপো থাকে। তো দেখো, জার্মান সিলভারে কখনো রূপো থাকে না। যেই তোমরা সিলভার নামটা দেখবে অনেকের রূপোতে টিক মেরে দেবে। তো বলে দিই, জার্মান সিলভারে রূপো থাকে না। এর মধ্যে মূলত কপার, জিঙ্ক ও নিকেলই থাকে। কাজে জার্মান সিলভারের উপর ভাগ কিন্তু 0। নেক্সট দিন আমরা কিন্তু পরের প্রশ্নগুলো করব, কিন্তু এই প্রশ্নটা আমি বলবো ভিভিআই। তো এই যে আমি 15টা প্রশ্ন করালাম, তার মধ্যে জার্মান সিলভারে শতকরা কত ভাগ রূপো থাকে, এই প্রশ্নটা ভিভিআই প্রশ্ন। নেক্সট হচ্ছে তোমার এই যে নিম্নলিখিত ধাতু সংকরের উপাদানগুলির নাম এবং একটি করে গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। যেমন ডুরালুমিন ও অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ দিয়েছে, এমনি অন্যও দিতে পারে, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট তোমার এটা আসতে পারে যে পানদান কাকে বলে, ইস্পাতের পানদান কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এদিকে যদি আমরা বলি তো অ্যালুমিনিয়ামের তড়িৎ নিষ্কাশন পদ্ধতিতে কী কী তড়িৎ বিশ্লেষ্য তড়িৎদ্বারের শর্ত ব্যবহৃত, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। থার্মিট পদ্ধতি কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই মূলত এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসে। ফলে তোমরা যে 15টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের করালাম, তার মধ্যে 1, 2, 3, 4 এবং 5, 15টার মধ্যে এই 5টা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাকিগুলোও ইম্পর্ট্যান্ট, বাট এই 5টা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো যাই হোক, যদি তোমার ভিডিওটা মনে হচ্ছে যে খুব মনে হচ্ছে তোমার ভিডিওটা তোমাদের ফ্রিকোয়েন্সিকে শ্যুট করছে এবং এরকমই তোমরা ভিডিও চাইছো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফিউচার রেফারেন্সের জন্য। ধন্যবাদ।